আমার মা বাবা একটি প্রবাসীর ছেলের সাথে আমাকে বিয়ে দিয়েছিল। কিন্তু সেই সংসার করা আমার পক্ষে সম্ভব ছিল না। আর তাই তাকে আমি ডিভোর্স দিয়ে চলে আসলাম। বাড়িতে আসার পর ৫০ বছরের বয়সী একটা লোক আমাকে নুডলস আর পায়েস খাইয়ে অজ্ঞান করে ফেলে। অজ্ঞান অবস্থায় লোকটি আমাকে সাথে যা করেছিল তা শুনলে তোমরা ঠিক থাকতে পারবে না। তাহলে মূল গল্পটি বলি। ৩৫ বছরের বয়সী একটি প্রবাসীর ছেলের সাথে যখন আমার বিয়ে হয়, তখন আমার বয়স অর্ধেক। খুব বিপদে পড়ে বিয়ে করেছিলাম। কিন্তু আমার সাথে এমনটা ঘটবে কে জানে। মনে করেছিলাম বিয়ে করলে হয়তো একটা ভালো পরিবেশ পাব, যেখানে আমি সুখে থাকতে পারব। কিন্তু যেটা ভেবেছিলাম সেটা ভুল ছিল। এক নরক থেকে মুক্তি পেয়ে আমি যে আরেক নরকে পড়েছিলাম এটা বুঝতে আমার ২ দিন সময়ও দরকার পড়েনি। স্বামী নামে একটা কীটের হাতে পড়েছিলাম আমি। জানি না কোনো স্বামী তার সদ্য বিয়ে করা বুকে সব সময় গালিগালাজ করে। কিন্তু সেদিন কোনো অপরাধ না করেও আমাকে প্রচুর বকাবকি শুনতে হয়েছে। ২০ দিনের ভয়াবহ দিন কাটানোর পর আমার স্বামী যখন বিদেশ চলে গেল তখন একটা দীর্ঘ স্বস্তির শ্বাস ফেলেছিলাম এই ভেবে যে অন্তত কারোর বকাবকি আর মায়ের খাওয়া লাগবে না। কিন্তু আমার ভাগ্য যে আমার জন্মের পর থেকে আমার বিপক্ষে সে আমার মনে ছিল না। উনি যাওয়ার পর থেকে আমার দেবর আর আমার নন্দের বড় ছেলে আমাকে খারাপ চোখে দেখত। আমি বুঝতে পারছিলাম আমার নন্দের ছেলে আমার সাথে কি করতে চায়। আমাকে প্রতিদিন বিভিন্ন বাজে কথা বলত। আমার শাশুড়িকে বিষয়টা জানালাম। কিন্তু রসুনের যে মুখটা প্রত্যেকটা যে এক জায়গাতেই থাকে, এরাও ঠিক তেমনি। আমি অভিযোগ করার পর থেকে আমার উপর অসম্মানের মাত্রা বেড়ে গেল। সবচেয়ে বেশি আশ্রয় হতাম যখন আমার নন্দের ছেলে আমাকে বাজে বকাবাকি করত। শাশুড়িকে জানানোর পর থেকে যখন কোনো কাজ হলো না তখন সিদ্ধান্ত নিলাম আমার স্বামীকে বিষয়টা জানাবো। কিন্তু সেটাও হলো না। আমার ফোন কেড়ে নেওয়া হলো। আমাকে হুমকি দেওয়া হলো যদি তার কানে কিছু যায় তাহলে আমার খবর করে ছাড়বে। মুখ বুজে আমার সহ্য করার ছাড়া আমার কোনো উপায় ছিল না। আমার জায়ের সাহায্য নিয়ে আমার স্বামীকে সব জানালাম। কিন্তু তাতেও কোনো লাভ হলো না। উল্টো আমার স্বামীর সাথে দুশ্চরিত্রা বানালো। আর যত রকমের বাজে কথা আছে সব শুনিয়ে দিল আমাকে। সেদিন সারাদিন রাতে আমি কান্না করেছিলাম। যে সংসারে স্বামীর কাছে বউ এর কোনো মূল্য নেই সে সংসারে থাকা আর না থাকা সমান, তবুও সব অত্যাচার সহ্য করে যাচ্ছিলাম। এর মাঝে আমি আমার বাবার বাড়িতে বেড়াতে চাইলে আমার শাশুড়ি আমাকে বলল, তুমি যদি এই বাড়িতে থেকে এক পা কোথাও যাও তাহলে আমার ছেলেকে ডিভোর্স দিয়ে যেতে হবে। আমার পায়ের তলাতে থেকে মাটি সরে গিয়েছিল আমার শাশুড়ির কথা শুনে। বাপের বাড়ির সাথে যে ডিভোর্সের সম্পর্ক আছে আমি এই প্রথম এই বাড়িতে দেখেছিলাম। এভাবে ৬ মাস কেটে যায়। এর মাঝে আমার বাবা বড় ভাই ও সৎ মাকেও দেখতে যায়নি। আমার স্বামী মালয়েশিয়া থেকে আসার সাথে সাথে আমাকে ডিভোর্স দিতে নিয়ে যাওয়া হয়। উনি আমার একটা কথাও শুনেনি। ওর মায়ের কথাই শুনেই আমাকে ডিভোর্স দিতে নিয়ে যায়। ডিভোর্সের স্বাক্ষর হবার পর আমাকে বলে, এবার কোথায় যাবি যা। আমার মোবাইল গহনা কিছু টাকাসহ যাবতীয় কিছু রেখে দেয় ওরা। শুধু সেন্দেল পায়ে সেদিন ওই বাড়ি থেকে পর করে চলে এসেছিলাম। আর বারবার আল্লাহর কাছে বলেছিলাম, আল্লাহ আর কোনো মেয়ের সাথে এমনটা যেন না হয়। বিয়ের সময় ভেবেছিলাম কষ্ট হয়তো বিদায় করে দিয়ে বাপের বাড়ি থেকে চলে গেলাম। কিন্তু অবাগির দিকে কষ্ট বারবার ফিরে থাকায় তার পিছু ছাড়তে চায় না। তা না হলে কি আরও বেশি কষ্ট নিয়ে বাবার বাড়ি ফেরত আসি। বাড়িতে ঢুকে যার সাথেই দেখা হয় সেই অচেনা লোক মনে করে এড়িয়ে চলতে শুরু করে। একমাত্র আমার চাচি আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে আমাকে মেন্টালি সাপোর্ট করে। কিন্তু যাদের সাপোর্ট দেওয়ার দরকার তারা যদি না করে তাহলে কি কষ্ট কমে। আমার ভাবির কাছে গেলাম। সে আমাকে বলল ভাইয়ের কাছে গিয়ে ক্ষমা চাইতে। মনে অনেক সাহস সঞ্চয় করে বড় ভাইয়ের কাছে একটু ছায়া খুঁজার আশায় গেলাম। কিন্তু সেই ভাই আমাকে সেই দিন মারছিল আর গালি দিচ্ছিল। ভাবি গর্ভবতী ছিল। আমাকে ঠেকাতে গিয়ে সেও ভাইয়ের হাতে মার খেয়েছিল। ভাই শুধু বলতেছিল, সব দোষ নাকি আমার। কিন্তু কেউ একটা বার বুঝতে চায় নাই যে আমার সংসার ভাঙাতে আমার কোনো দোষ নেই। আবার সেই উঠতে বসতে সৎ মায়ের কোচা, ভাইয়ের দুর্ব্যবহার এবং আব্বার মুখ গুমরা করে থাকা, বিশেষ করে সব কিছুর উপর জাহান্নামের আগুনের মতো মনে হচ্ছিল। আমি যদি দুদিন না খেয়েও থাকতাম, কেউ এসে জিজ্ঞাসাও করত না আমি খেয়েছি কিনা। শুধু আমার ছোট চাচি এসে আমাকে খাইয়ে দিয়ে যেত। তবুও সবসময় বুঝতে পারত না। ভাবি ভাইয়ের কথায় বাইরে আসতে পারত না। সিদ্ধান্ত নিলাম বাড়িতে থেকে দূরে কোথাও চলে যাব।
যেখানে আমার কেউ নেই, পরিচিত কেউ নেই। দরকার হলে কাজ করে খাবো কোথাও, তবু এই আগুনের মধ্যে থাকব না। কিন্তু পারছিলাম না। কিন্তু সেই সাহসটা সঞ্চয় করতে পারলাম না, যেটা আমার মা করে দেখিয়েছিল। যে সাহসের কারণে আমাকে হতে হয়েছে কুকুরের মতো, যে সাহসের কারণে আমাকে দেখলে অন্য সবাই নাক সিটকাত। সেই সাহসটা আমি দেখাতে না পেরে আমি বাড়িতেই থেকে গেলাম। বেশ অবস্থা সম্পূর্ণ পরিবারে আমার জন্ম হয়েছিল। শুনেছিলাম একটা মেয়ের আশায় যখন সবাই ছিল তখনই আমার জন্ম। কিন্তু কে জানত সোনার চামচ মুখে নিয়ে জন্ম নেওয়া শিশুটির জন্য ভয়াবহ সমস্যা অপেক্ষা করছে। আমার জন্মে পরে আমার মা আমার বাবাকে বিদেশ পাঠিয়ে দেই যাতে আমার ভবিষ্যতের জন্য কোনো চিন্তা করা না লাগে। বাবা মায়ের কথা মতো বিদেশে চলেও যাই। আর এদিকে মাও একটা ব্যাংকে চাকরি নেই। কিন্তু এটা আমার বাড়ির আশেপাশের কারও চোখের সামনে হয় না। এমনকি আমার মেজো কাকুরও না। আমার বাবাকে আমার মায়ের চাকুরির ব্যাপারে সব কিছু বলে দেয়। আর সেই দিনেই বাবা মায়ের সাথে প্রচুর ঝগড়া করে এবং মাকে চাকুরি থেকে ছাড়তে এক প্রকার বাধ্য করে। মা চাকরি ছেড়ে দিয়ে বাড়িতে সময় কাটাতে থাকল। এর মধ্যে বাড়ির পাশে একটা লোকের নজর আমার মায়ের উপরে। আমার বয়স তখন 8 বছর। সব সময় মায়ের পিছু পিছু ঘুর ঘুর করত। কী উদ্দেশ্য নিয়ে ঘুরত তা আমি বুঝতাম না। আমি শুধু মায়ের নীরবে কান্না করা দেখতাম। কাউকে ভয়ে কিছু বলতো না, এটা ভেবে যে অপবাদ বের হয়ে যাবে। বলে রাখা ভালো, এটা আমার সৎমা ছিল। একদিকে বড় ভাইয়ে উশৃঙ্খল জীবন যাপন, আরেকদিকে ওই লোকটার জ্বালাতনে মাকে দুর্বিষহ গড়ে তুলেছিল। এর মাঝে কাটার উপর বিষপুরা হয়ে আসলো দূর সম্পর্কে খালা। সে এসে মাকে বলে যে খালু বিদেশ যাবে, কিছু টাকা লাগবে। টাকার পরিমাণ 4.5 লাখের মতো। মা তার বোনের দিকে তাকিয়ে টাকার কথা বলে, কিন্তু সেটা আমাদের গ্রাম থেকে উচ্চ সুদে নিয়ে। আর এই সুযোগটাই কাজে লাগায় ওই বদলোকটা। আমার মাকে 2 লাখ টাকা ধার দেয়। হয়তো বা ভাগ্যে এমন ছিল। দুর্ভাগ্যবশত খালু ধরা খায়। সেটা হয়ে যায় আমার মায়ের জীবনের জন্য সবথেকে বড় ভুল। সুদের পরিমাণ যখন বাড়তে থাকে তখন লোকটা বলতো টাকা দিতে না পারলে আপনার মেয়েকে আমার সাথে বিয়ে দেন। লোকটার বয়স প্রায় 50 হবে। আর সেই লোক কি আমাকে বিয়ে করতে চায়? এক কথায় পরিস্থিতির ফায়দা লুটতে থাকল। হঠাৎ করে মা চেঞ্জ হতে থাকল। যেই মা আমাকে কোনোদিন বকা দিত না, আর সেই মা আমার গায়ে হাত তুলত যখন তখন। দিন দিন আমার এই লোক সাথে বিয়ে দিতে চাইত। তখন তো বুঝতে পারতাম না কাহিনাটা কি। লোকটা বাঁধন থেকে বেরিয়ে আসতে পারল না। লোকটা দেখতে বাজে ছিল। আর সেই লোকটার সাথে আমাকে বিয়ে দিতে চায়। একদিন 50 বছরের লোকটি আমাদের বাড়িতে এসে আমাকে বলল, এই শুনো, যদি 15 দিনের মধ্যে যদি টাকা দিতে না পারো তাহলে তোমার মেয়েকে বিয়ে দিয়ে দেন। আমার মা আমাকে বুঝিয়ে বলল, এত টাকা কোথায় থেকে দিব? তুই বরং লোকটাকে বিয়ে করে ফেল। ওর অনেক টাকা পয়সা আছে। তুই সুখে থাকবি। তুই আর না করিস না মা। লোকটার বয়স হয়তো একটু বেশি। আমি মাকে বললাম, মা, যদি দরকার হয় আমি মরে যাব, তাও ওই বুইড়া লোকটাকে বিয়ে করতে পারব না। আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম যেভাবে হোক এই বাড়ি থেকে পালিয়ে যাব। কিন্তু পালিয়ে গিয়ে কার কাছে যাব? কিন্তু আমি পালিয়েও যেতে পারলাম না। যেদিন ঘর থেকে পালাবার চেষ্টা করছিলাম সেই ঘর থেকে বাহির হওয়ার সময় মা দেখে ফেলে। তারপর আমার পিছু নেয়। আমি যখন একটা সিএনজি উঠলাম, আর সেই সিএনজিতে বসা ছিল সেই লোকটা, যার সাথে আমার বিয়ে হবার কথা। লোকটার নাম শুনেছিলাম আমজাদ হোসেন। সে আমজাদ হোসেন আমাকে ধরে ফেলে এবং বাসায় নিয়ে যায়। বলে রাখা ভালো যে মা 50 বছরের লোকটার সাথে আমাকে বিয়ে দিতে চাইছে। সে আসলে আমার আপন মা না, সৎমা। আর সৎমা বলে এই রকম একটা বুইড়া লোকের সাথে আমার বিয়ে দিতে চাইছে। তাছাড়া তার ঋণ পরিশোধের করতে আমাকে তার সাথে বিয়ে দেয়া হচ্ছে। যাই হোক, আমাকে লোকটা সিএনজিতে থেকে ধরে নিয়ে আসলো। আর বলল, শুন, আমার কিসের অভার? আমার সাথে বিয়ে হলে তোর সমস্যা কি? আমি লোকটিকে বললাম, আপনি আমার বাবার বয়সী। আপনি আমাকে এখান থেকে চলে যেতে দিন। আমি এখানে থাকব না। আর আমি আপনাকে বিয়ে করতে পারব না। দরকার হয় মরে যাব, তাও আপনার সাথে বিয়ে করব না। লোকটি আমার কথা শুনে জুড়ে একটা তাপ্পড় মেরে বলল, এই মেয়ে কি ভাবছিস তুই? আমার টাকার কি সুতা নাই? তোর মা যদি 1 সপ্তাহের ভিতরে টাকা ফেরত না দেয় তাহলে তো অবস্থা খুব খারাপ হয়ে যাবে। হঠাৎ লোকটির ব্যবহার পরিবর্তন হতে শুরু করল। লোকটি বলল, শুনো মা,
আসলেই আমি ভুল করেছি। তুই আমার মেয়ের মতো। আজ যদি আমার একটা মেয়ে থাকত, তাহলে কি এরকম একটা লোকের সাথে তুলে দিতে পারতাম? লোকটি পরিবর্তন দেখে আমার মনের ভিতর সন্দেহ সৃষ্টি হল। লোকটি হঠাৎ পরিবর্তন হলো কেন? এই বিষয়টা নিয়ে আমি অনেক চিন্তিত হলাম। লোকটির আমার জন্য নিজ হাতে রান্না করে খাবার নিয়ে হলো। আমি বললাম, খাবো না। আমাকে এখান থেকে যেতে দিন। আমি এখান থেকে যেতে চাই। এখানে আমার দম বন্ধ হয়ে যাবে। আমজাদ হোসেন বলল, তুই যেখানেই যেতে চাস সেখানেই যেতে দিবা। রাত আমার বাসায় থেকে যা। আমি কথা দিচ্ছি কাল সকালে তোকে আর আমি আটকাবো না। আমি তবে বিদায় দিয়ে দিব। তুই যেখানে যেতে চাস সেখানেই যাবি। আমার মনের ভিতর আরও সন্দেহ সৃষ্টি হল। আজ রাত থাকার কথা বলল কেন? কি হয় জানি না। আমজাদ হোসেনের বাড়িতে কেউ নেই। আমজাদ হোসেনের বউ মারা গেছে। তার একটা ছেলের সন্তান আছে। সে বিদেশে থাকে। আমজাদ হোসেন নিজে রান্না করে এবং মাঝে মধ্যে কাজের বুয়া এসে রান্না করে যায়। আমজাদ হোসেন আমাকে বলল, আজ তোর জন্য আমি নিজের হাতে নুডলস পায়েস রান্না করেছি। একবার খাইয়ে বারবার খাইতে ইচ্ছে হবে। আমজাদ হোসেনের কথা শুনে অবাক হলাম। যেই লোকটা সুদ খায়, আর সেই লোকটা আমাকে নিজ হাতে রান্না করে খাওয়ানোর পিছনে অবশ্যই কোনো কারণ আছে। আমজাদ হোসেন আমার জন্য নুডলস এবং পায়েস নিয়ে এসেছে আর বলছে, চুপচাপ নে, খেয়ে শুয়ে পড়। আর যদি নুডলস আর পায়েস না খাস তাহলে আমার ভীষণ কষ্ট হবে। খেয়ে নে মা। কথা দিলাম কাল যেখানে বলবি আমি তবে সেখানেই তোকে দিয়ে আসব। তাও তুই খেয়ে নে। আমজাদ হোসেন আমাকে এমনভাবে বলছিল, আমি না খেয়ে পারলাম না। আমি আমজাদ হোসেনের রান্না করা নুডলস আর পায়েস খাওয়ার প্রায় 40 মিনিট পরে আমার শরীরটা জানি কেমন করে। শরীরটা অস্থির অস্থির করছিল। আমার কিছুই ভালো লাগছিল না। আমার চোখে কিছু ঝাপসা দেখতে লাগলাম। আমার মাথা রিমঝিম করে ঘুরছে। আমার কাছে মনে হচ্ছে পুরো পৃথিবীটা ঘুরতেছে। আমার এরকম অস্থিরতা দেখে আমজাদ হোসেন জিজ্ঞাসা করল, কিরে মা, কি হয়েছে তোর? যেই লোকটা দুদিন আগে আমাকে তার ঘরের বউ হিসেবে দেখতে চাই আর আমজাদ হোসেন আমাকে নিজের মেয়ে বানিয়ে ফেলল। এটা আমার কাছে কেমন জানি অদ্ভুত ব্যাপার মনে হলো। যাই হোক, নুডলস আর পায়ের খাওয়ার পর থেকে আমার মাথাটা কেমন জানি ঘুরাচ্ছে আর প্রচুর পরিমাণে পাচ্ছে। আমি হঠাৎ ঘুমিয়ে পড়লাম। এরপর আমার সাথে যা ঘটেছিল তা শুনলে তোমাদের হুঁশ থাকবে না। আমি যে অজ্ঞান অবস্থায় ঘুমিয়ে পড়লাম, আমার কোনো হুঁশ ছিল। তারপর আমজাদ হোসেন আস্তে করে আমার রুমে আসলো আর আমার বিছানায় বসল। আমজাদ হোসেন এক অদ্ভুত আচরণ করল। আমি স্বপ্নে দেখলাম আমজাদ হোসেন আমার কাছে আসলো। আমজাদ হোসেনের হাতে এক হাতুড়ি দিয়ে মারতে আসলো আমার কাছে। আর এই স্বপ্ন দেখে আমি বিছানা থেকে লাফ দিয়ে উঠলাম। উঠে দেখি রুশে কেউ নেই, তবে আমাকে কেমন জানি এলোমেলো লাগছে। আমার ঘরে মনে হয় কেউ আসছিল। আমি বিছানায় একটা হাত ঘড়ি দেখতে পেলাম। আর সেই ঘড়িটি আমজাদ হোসেনের হাতে ছিল। আমি ভালো করে লক্ষ্য করলাম এই ঘড়িটা আমজাদ হোসেনের হাতে ছিল। কিন্তু রুশের দরজা তো ভিতর থেকে বন্ধ ছিল, তাহলে আমার রুমে কেউ ছিল না। তাহলে আমি কি বাজে স্বপ্ন দেখছি? আর সেই স্বপ্নে আমার ঘুম ভেঙে গেল। আমজাদ হোসেনে না আসলে তাহলে আমার রুমে কে আসলো? আর এই ঘড়িটি আমজাদ হোসেনের হাতে ছিল। তাহলে কি আমজাদ হোসেন আমার রুমে এসেছিল? আমি রুম থেকে রেব হয়ে দেখলাম আমজাদ হোসেন নামাজ পড়তে লাগল। আমি আমজাদ হোসেনকে দেখে অবাক হলাম। আমি দাঁড়িয়ে থেকে তার নামাজ দেখলাম। নামাজ শেষ হলে তার কাছে গেলাম এবং বললাম, দেখুন আজ রাতে আমার রুমে কে আসছিল আমি বুঝতে পারছি না। তারপর আমজাদ হোসেন বলল, আরে বোকা মেয়ে, তোমার রুমে আবার কে আসবে? তুমি হয়তো দুঃস্বপ্ন দেখেছ। তাহলে আমার বিছানায় আপনার ঘড়ি কি করে এলো? ওই ঘড়ি তো আমার হাতে। তাহলে এটা কার ঘড়ি? ও, বুঝেছি মা। আমার ছেলে দুইটা একই রকমের ঘড়ি নিয়ে আসছিল বিদেশ থেকে। আর তুমি যে রুমে থেকেছ সেই রুমে আমার ছেলে থাকত। সে হয়তো ভুল করে ঘড়িটা ফেলে রেখে গেল। আচ্ছা মা, তোমার জন্য আমি একজন পাত্র ঠিক করে রেখেছি। আমি তোমাকে তার সাথে বিয়ে দিব। তোমার মায়ের সাথেও আমার কথা হয়েছে। আমার তো কোনো মেয়ে নেই। তোমাকে আমার মেয়ে করে নিলাম। আর তুমি গতকাল রাতে যা দেখেছ সবই দুঃস্বপ্ন। তারপর আমজাদ হোসেন আর আমার মা আমার জন্য ছেলেটিকে নির্ধারণ করল। আমি আমজাদ হোসেনকে বাবা বলে ডাকলাম। বাবা, আসলে আমি তোমাকে ভুল বুঝেছিলাম।
তোমার মতো এমন মানুষ পাওয়া এই যুগে বড়ই কঠিন। তারপর আমজাদ হোসেন বাবা আমার বিয়ের সমস্ত খরচ বহন করে। তার নিজের ছেলে পলাশের সাথে বিয়ে দিয়ে দিল। কিন্তু কথায় আছে না, অভাগীর কপালে কি আর সুখ সয়। তাকেও ডিভোর্স দিয়ে চলে আসলাম। কারণ এই পরিবারটি ভালো ছিল না তাই। বাড়িতে আসার পর কেউ আমাকে আশ্রয় দেয়নি। তাই এখন নিজে ঢাকা শহরে চাকরি করে নিজের পেট চালাই। জানি না আমার কফানে এরপর কি হয়। আজকের গল্পটি এখানেই শেষ করলাম। গল্পটি কেমন লাগলো আশা করি কমেন্টে জানাবে। তোমাদের সুস্থতা কামনা করে আজকের মতো গল্পটি এখানেই শেষ করলাম। ধন্যবাদ।